মাশরুম দিয়ে এতটা যে সুস্বাদু রান্না হতে পারে তা না বানালে বুঝতে পারতাম না। আজকে একটি মাশরুমের খুব সুস্বাদু রেসিপি বানিয়েছিলাম। আপনারা যদি একবার বানিয়ে ফেলেন তাহলে এই রেসিপির আপনারা ফ্যান হয়ে যাবেন। এতটাই সুস্বাদু রেসিপি, রুটি কিংবা পরোটার সঙ্গে এই রেসিপিটি অপূর্ব লাগে। নমস্কার, আমি শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নিই আজকে এই মাশরুম দিয়ে কী রেসিপি বানাচ্ছি। মাশরুমের যে রেসিপিটি বানাবো সেটা আমি একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম, তাই এই রেসিপিটি আমি বাড়িতেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি খুবই সুস্বাদু, তার জন্য খুব বেশি মশলা লাগে না, বেশি কিছু মশলা দিয়েই দারুণ সুস্বাদু রেসিপিটি হয়ে যায়। তাই এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এই মাশরুমগুলো নিয়ে নিয়েছি। মাশরুমগুলোর মধ্যে যেহেতু অনেক পরিমাণে ময়লা থাকে, তাই সেগুলোকে পরিষ্কার করার জন্য জলের মধ্যে মাশরুমগুলো ফেলে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, যাতে মাশরুমের সমস্ত ময়লাগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ারলি ধোয়া হয়ে যায়। এরপর মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো মতন পরিষ্কার জলের মধ্যে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এতে মাশরুমগুলো খুবই পরিষ্কার হয়ে যাবে এবং ঠিক এই রকম সাদা ধবধবে মাশরুমগুলো হয়ে যাবে। আর যেহেতু মাশরুমগুলো খুবই ফ্রেশ ছিল, তাই ধুতে খুব বেশি টাইম লাগেনি। এবার মাশরুমগুলোকে আমি এরকম 4টি খণ্ডে ভাগ করে নিচ্ছি। আর যদি মাশরুমগুলো খুব ছোট হয় তাহলে 2টি টুকরোতে কেটে নিতে পারেন। আমি এরকম 4টি টুকরো করে বড় টুকরোকে কাটছি এবং ছোটোগুলোকে 2টো টুকরোতে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের থাকলে মাশরুমগুলো যখন মুখে পড়বে তাতে খেতে ভালো লাগবে, তাই এইভাবে সমস্ত মাশরুমগুলোকে কেটে নিয়ে একটা বাউলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আরও কিছু ভেজিস কাটবো, যেমন এখানে আমি কিছুটা ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ নিয়েছি। এখানে ক্যাপসিকামটা অবশ্যই দিতে হবে এর টেস্টটাকে আরও একটু বেটার করার জন্য, তাই ক্যাপসিকাম আমি পুরো গোটা একটা ক্যাপসিকাম নিয়েছি। এখানে যে পরিমাণে মাশরুম ছিল প্রায় 200 গ্রাম পরিমাণে মাশরুম, তার সঙ্গে আমি একটা গোটা ক্যাপসিকামই নিচ্ছি। এই ক্যাপসিকামটা আমি একেবারে ছোট টুকরো করে কেটে নেব। এই সবজিগুলো বা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে নিজেদের ইচ্ছে মতো শেপে কাটা যেতে পারে, তবে আমি কেটেছিলাম এরকম ছোট টুকরো করে। দেখিয়ে দিচ্ছি, দেখুন। প্রথমে আমি একটু বড় টুকরো কেটেছি, তারপর এগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়ে মাঝে একটি কাট লাগিয়ে নেব। এইভাবেই সমস্ত ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছিলাম। সঙ্গে পেঁয়াজগুলো আমি 4 টুকরো করে, তারপরে সেখান থেকেও আর একটু ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। সঙ্গে কিছুটা আমি এখানে পেঁয়াজ এবং টমেটো নিয়েছি। পেঁয়াজটা আমি দুভাবে কাটবো, কারণ একটা পেঁয়াজ আমি পেস্ট করব এবং 2টো পেঁয়াজ আমি গোটা রাখবো, ছোট ছোট স্লাইস মতন কেটে নেব। দেখুন, যেটা আমি স্লাইস করে কাটছি সেটা এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম ক্যাপসিকাম কেটেছেন সেইভাবেও কেটে নিতে পারেন, তবে আমি চেষ্টা করেছি একটু বড় টুকরো করে রাখার জন্য, যাতে পেঁয়াজগুলো গলে না যায়। আর যেটা আমি বাটবো সেটা আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, রাফলি চপ করে মিক্সিং জারের মধ্যে দিলাম, আর সঙ্গে কিছুটা টমেটোও দিয়ে দেবো। যেহেতু আমি টমেটো পেঁয়াজের সঙ্গে পেস্ট করব, তাই টমেটোগুলো রাফলি চপ করছি। এরপর টমেটোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাজু, যেটা আমি আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই ধরুন, গোটা যদি ধরা হয় তাহলে 5টা, আর যদি এরকম হাফ ধরা হয় তাহলে 10টা আমি নিয়েছি কাজু। এরপর আমি এটাকে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে এরকম একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমার কাছে আগে থেকে আদা রসুনের পেস্ট করা ছিল, তাই আমি আলাদাভাবে নিয়েছি। আপনারা যদি চান এই যে মিক্সিং জারের মধ্যে মশলা করেছি এর মধ্যেও আদা রসুনের পেস্ট করে নিতে পারেন। এরপর আর একটি টমেটো এরকম স্লাইস করে কেটে নেব, যেটা আমি সবজিতে এইভাবে স্লাইস হিসাবেই দেব। আর এই টমেটোর টুকরোগুলো আমি একেবারে শেষে, রান্নার একেবারে শেষ পর্যায়ে দেব, কারণ আগে থেকে টমেটোগুলো দিলে গলে যাবে, তাই এইগুলো আমি এখন সাইডে রেখে দেব। এইভাবে টমেটোগুলো টুকরো করে কেটে নিয়ে তারপরে টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলোকে আমি কলিগুলোকে আলাদা করে নেব। পেঁয়াজগুলো যেহেতু এইভাবে চৌকো করে কেটেছি, তাই খুব সহজেই কলিগুলো আলাদা হয়ে গেল। এইভাবে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু কেটে নিয়ে রেডি করে নিয়েছি, এবং সঙ্গে মাশরুমও আমি কেটে নিয়েছিলাম। প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নেব, এবং এর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও নিচ্ছি। আপনারা ইচ্ছে মতো ঝাল যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী নেবেন। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো সাদা তেল এবং কিছুটা পরিমাণে বাটার। আমি এই রান্নাটি সাদা তেল এবং বাটার দিয়ে করছি,
আপনারা যদি মনে করেন শুধু সাদা তেল দিয়ে করবেন সেক্ষেত্রেও করতে পারেন। বাটার দিলে রান্নার টেস্টটা খুব ভালো হবে এবং রেস্টুরেন্টের যেরকম আমরা রেসিপিগুলো খাই সেরকম টেস্ট আসবে। তাই অবশ্যই বাটার দিয়ে রান্না করলে বেটার টেস্ট পাবেন। এরপরে যখন বাটার এবং তেল একসঙ্গে গলে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মাশরুমগুলো দেওয়ার পরে কয়েক মিনিট ভেজে নেব। মাশরুমগুলো কড়াইতে ভাজার সময় দেখবেন অনেকটা পরিমাণে জল বেরোতে শুরু করবে। সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই, মাশরুমগুলো যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে। মাশরুমগুলো কিছুটা ভাজা হলে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মাশরুম থেকে যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কোনো রকম জল বেরোচ্ছে না, তবে এই পর্যায়ে একেবারে লবণ দেবেন না। যদি এই সবজি ভাজার সময় লবণ দিয়ে দেওয়া হয় তাহলে এত পরিমাণে জল বেরোবে যে সবজিগুলো আর ভাজা যাবে না, তাই একেবারেই লবণ দেবেন না। এইভাবে যতক্ষণ নাড়াচাড়া করবেন ততক্ষণে দেখবেন যে এর ভেতর থেকে অনেক পরিমাণে নর্মালি জল বেরোতে শুরু করবে। আর এই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই সমস্ত সবজিগুলোকে। যত সবজিগুলোকে ভাজা হবে সবজিগুলোও ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। ভালো মতন সেদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই রেসিপিটি বানাতে খুব বেশি টাইম লাগে না, শুধুমাত্র এই রেসিপিটি ভাজার সময় একটু টাইম দিয়ে ভাজলে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তারপরে মশলা ভেজে সবজিগুলো দিয়ে দিলেই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আর সবজিগুলোর মধ্যে জল বেরিয়ে গিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত সবজিগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে আমি পুরো রান্নাতে সাদা তেল এবং বাটার ইউজ করছি। এই পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম এবং এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। এরপর বাটারটা গলতে শুরু করলে এর মধ্যে মশলা দিয়ে দেব। এখানে যে মশলাটা আমি মিক্সিং জারের মধ্যে করেছিলাম সেটা একটু পরে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাজু এবং পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা। দেখুন আদা রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। প্রায় ধরুন 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা কাঁচা ভাব চলে যায়, যেহেতু সমস্ত মশলাগুলি এখানে কাঁচা দেওয়া হয়েছিল। এবার মশলাটাকে কষাতে কষাতে মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তারপর এই মশলার মধ্যে বাকি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। যেমন বেশি কিছু মশলা, হলুদ, লঙ্কা, সঙ্গে কিছুটা ধনে গুঁড়ো। চাইলে আপনারা জিরেও দিতে পারেন, তবে রান্নার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য রান্নার কিন্তু টেস্টেরও কিন্তু পরিবর্তন হতে পারে, তাই আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাভয়েড করলাম। চাইলে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। এরপরে আমি গুঁড়ো লঙ্কা, হলুদ এবং সঙ্গে হাফ টিস্পুন ধনে দিলাম। এবার সব কিছুকে ভালো মতন মিশিয়ে নেব এবং কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাবটা চলে যায় এবং বাকি মশলাগুলোও ভাজা হয়ে যায়। সমস্ত মশলাগুলো ভাজার জন্য প্রায় 10 মিনিট মতন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এই পর্যায়ে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটা বেশ ঘন হয়ে গেছে। আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো এখানে। মশলার বাটি ধোয়া জল আমি অল্প পরিমাণে দিলাম। এরপরে সমস্ত ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো ড্রাই হয়ে যায় এবং মশলাটাও বেশ কিছুটা ড্রাই হয়ে যাবে, ততক্ষণ ভেজে নিতে হবে। তার আগে আমি মশলার মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি, লবণের সঙ্গে ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে সমস্ত সবজিগুলো ভাজা ছিল, তাই আর বেশিক্ষণ কিন্তু রান্না হতে লাগবে না। অল্প সময়ের মধ্যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এবার আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সময় সমস্ত সবজিগুলোকে ভালো মতন কষাতে থাকবো। গ্যাসের ফ্লেম এই অবস্থায় একেবারে মিডিয়াম রাখবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি।
জলের পরিমাপটা খুবই অল্প দিতে হবে, কারণ সবজিগুলো আগে থেকে অলরেডি সেদ্ধ ছিল। তাই খুবই অল্প, গ্রেভিটা শুধুমাত্র ফুটে ওঠার জন্য যতটা জলের প্রয়োজন ততটাই দিলাম। এরপরে ভালো মতন ফুটতে দেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একেবারে হাই ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে যত সবজিটা রান্না হবে তত সবজিটা কিন্তু ক্রাঞ্চি থাকবে, খুব বেশি গলে যাবে না। এই সবজিগুলো অর্থাৎ ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো কিছুটা ক্রাঞ্চি থাকলেই ভালো লাগবে। আর এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম একেবারে হাই লেভেলে করে দেব। এখন দেখুন ভালো মতন সবজিটা ফুটতে শুরু করেছে। টমেটোগুলোও ভালো মতন মিশিয়ে দিলাম। এরপরে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখে ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে গ্রেভিটা যখন বেশ অনেকটা ঘন হয়ে আসবে, তারপর এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা আর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা মিশিয়ে নেব। এইভাবে এই মাশরুমের সবজিটি একবার বানিয়ে দেখুন। রুটি কিংবা পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তাহলে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।